নমস্কার, আত্মের কথায় আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যার সঙ্গে পরিচয় করব উনি হচ্ছেন বিশ্বজিৎ সেনগুপ্ত। সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেন উনি। এই মিউজিক ইন্ডাস্ট্রি বলুন বা সিনেমা ইন্ডাস্ট্রি বলুন, উনি অনেক জায়গাতে কাজ করেন এবং ওনার জার্নিটা খুব ইন্টারেস্টিং। ওনার সম্বন্ধে আমি শুনছিলাম যখন ওনার সঙ্গে। তো নমস্কার বিশ্বজিৎ বাবু। আর কেন ওনার সঙ্গে পরিচয় করতে এসেছি, ওনার জীবনজ্ঞান খুব ইন্টারেস্টিং। উনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক কিছু শিখেছেন এই ইন্ডাস্ট্রি থেকে, এবং আমি ওনার কাছেই চলে যাব। খালি একটা জায়গায় যেটা রয়েছে যে বড় বড় অ্যাওয়ার্ড উইনার যারা ডিরেক্টর রয়েছেন, সেটা মিউজিক ডিরেক্টর হতে পারে, সিনেমা ডিরেক্টর হতে পারে, সবার সঙ্গে কাজ করেছেন। খালি মনে একজনের নাম মনে আপনি এক্সক্লুড করলেন, সেটা হচ্ছে মনে হয় আপনার লতা মঙ্গেশকর। উনি ছাড়া সবার সাথে কাজ করেছি। উনি একটা আমাদের ইন্ডাস্ট্রিতে গায়িকা, যার সাথে খুব ইচ্ছা ছিল কিন্তু সামাও হয়ে ওঠেনি। আমি কেন লতা মঙ্গেশকরের নামটা বললাম তার কারণটা হচ্ছে যে এটা বাদ দিয়ে মানে যতজন গায়িকা রয়েছে, গায়ক রয়েছে, সবার সঙ্গে কিন্তু উনি কাজ করে নিয়েছেন। মানে আমি এইটা বলেই শেষ করছি এই জায়গাটাতে যে উনি কাদের সঙ্গে কাজ করেছেন। সে সত্যজিৎ রায় থেকে শুরু করে, সত্যজিৎ রায়ের সঙ্গেও উনি কাজ করেছেন এবং আরও যারা রয়েছেন ওনাদের সঙ্গেও কাজ করেছেন। উনি সেটা বলবেন অবশ্যই। তো আগে ওনার সম্বন্ধে জানি। স্যার, আপনার ব্রন্ডান বটাপ তো বিহারে সিন্দ্রিতে। হ্যাঁ, তো আপনার এই লাইনে আসা কীভাবে? মানে পড়াশোনা করে এসছেন তো এই লাইনে? হ্যাঁ, পড়াশোনা মানে এই লাইন নিয়ে পড়াশোনা করিনি। আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশনে ছিলাম, সেখানে পড়াশোনা করতাম। আর আমি ইলেকট্রনিক্স নিয়ে ডিপ্লোমা করেছি। আচ্ছা। এই লাইনে অ্যাকচুয়ালি ভুল করে ঢুকে গেছে আর কি। আমার বাড়ি থেকে বলেছিল বৌদি ভাই যেখানে মেনটেনেন্সের লোক নিচ্ছে, তো দৌড়ে গেছিলাম। তো গিয়ে দেখি যে না, সাউন্ড স্টুডিও একটা, সে সিনেমা দেখতাম, এখানে কাঁচ লাগানো আছে একদিকে, আর কিছু মেশিনপত্র আছে, এদিকে ইঞ্জিনিয়ার বসে আছে, ওদিকে গায়ক গায়িকারা। তো ওটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগে। চিত্রবাণীতে, আমাদের সেন্ট জেভিয়ার্সের আন্ডারে মাস কমিউনিকেশন সেন্টার চিত্রবাণী। তো ওটাতে যাই, তারপরে দীর্ঘদিন ইন্টারভিউ দিয়ে, মানে অদ্ভুত টাইপের ইন্টারভিউ, 8 জনের মাথায় গিয়ে জয়েন করেছি। প্রত্যেক দিন কিছু না কিছু জিজ্ঞেস করতো, আর ছেলেকে বোঝা যেত। তো ওখানে প্রথম দিন যেদিনকে গেলাম সেদিনকে আমাকে হাত ঘুরিয়ে মেশিনগুলো দেখালো, এগুলো হচ্ছে দেখেছো কোনো দিন? না, দেখিনি কোনো দিন। তো টেপ রেকর্ডার ছিল, মিক্সার ছিল। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কয়েকদিন স্টাডি করলে পরে এটা সম্বন্ধে কিছু করতে পারবে, মানে কাজ করতে পারবে? হ্যাঁ, দেখে নিলে পরে পারবো করতে। সেই দেখতাম, রোজ গিয়ে দাঁড়াতাম, আর কিছু কিছু জিজ্ঞেস করতো, সেগুলো উত্তর দিতাম। এই করতে করতে ছেলে কমতে শুরু করলো। লাস্টে দাঁড়ালাম 3 জন। তখন একজন ছিল মানে ও সায়েন্সের স্টুডেন্ট ছিল না, প্লাস ওই টেকনিক্যাল সাইডে ছিল না, ক্রিয়েটিভ লাইনে ভালো ছিল। তো আমরা আরেকজন ছিল, সে টেকনিক্যাল সাইডে খুব ভালো, মানে সিনিয়র ছিল আমার থেকে, জেনিথ ইলেকট্রনিক্স থেকে এসেছিলো, আর আমি তো ফ্রেশার ছিলাম। তো লাস্টে আমাদের একটা পার্ট মডিফিকেশন করতে দিল, সেখানে ওই আরেকটি ছেলে যে টেকনিক্যাল জিনিসটা জানে না, সে অফ হয়ে গেল। আমি আর ওই চঞ্চল বলে ছেলেটি থাকলাম, জেনিথ থেকে এসেছিল। দুজনের মধ্যে শুরু হলো কম্পিটিশন। আমরা 1-2টো গেজেট বানালাম, তার মধ্যে আমার গেজেটটা উইন হলো, তার জন্য আমি থেকে গেলাম ওখানে। একটাই পোস্ট ছিল। তো আলটিমেটলি আমি 1 মাস যাতায়াত করে একটা স্টাইপেনের মতো পেলাম, আর চাকরিটাও হলো ওখানে আমার। তো আমার বাড়ি থেকে খুব আপত্তি ছিল যে ওইটাতে না করবার জন্য। তো ফিল্ম লাইনটা মা খুব অপছন্দ করতো, ছেলে বোধহয় নষ্ট হয়ে যাবে। বাবার মনে হয় সবথেকে বেশি সেখানে বাবার তো বিরাট আপত্তি ছিল। বাবা আমাকে বলেছিল যে তুমি এতগুলো সাবজেক্ট নিয়ে কাজ করে তুমি একটা স্টুডিওটা কাজ করবে, একটা মিক্সার, একটা রেকর্ডার, আর দেয়ার ইজ মনিটর, ব্যাস, নাথিং এলস। তুমি এটা ছেড়ে দাও, তুমি আসো, তোমার ফিউচার অন্যরকম হবে। তো আমি বললাম ঠিক আছে, 1 বছর থাকবো, R&D করবো, তবে বাড়িতে ফিরে যাব। আমি তো এখানে রেগুলার কাজ করবো না। তো ওইটাই 1 বছর R&D করতে গিয়ে এটা শিখি, ওটা শিখি, সেটা শিখি করতে গিয়ে ল্যাঙ্গুয়েজ হ্যান ওই কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, বুঝতে পারছি না। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ অ্যাপ্লাই করলাম। পড়াশোনায় মোটামুটি একটু ভালোই ছিলাম। হ্যাঁ, তো পারবো না বলে একটা থাকে না, পারবো না হতে পারে না এরকম। মানে আমি সবসময় ওই অ্যাচিভ করার একটা টেন্ডেন্সি আমার ছিল ছোটোবেলা থেকে। তো পেয়েও গেলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কলারশিপ। আমি ডিরেকশন নিয়ে, এডিটিং নিয়ে, ক্যামেরা নিয়ে, স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, মেনটেনেন্স নিয়ে
কিন্তু 5টা স্কলারশিপ পেয়েছিলাম আলাদা আলাদা সময় পড়াশোনা করেছি। তো এইগুলো করেছিলাম খালি আমার যে ডিপার্টমেন্টে কাজ করছি যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়, মানে যাদের সঙ্গে কাজ করছি মানে ভাষা তাদের বিভিন্ন এক একটা টেকনোলজির বা এক একটা ট্রেডের না এক একটা টার্মস কিছু ইউজ হয়, যেরকম মেডিকেল সায়েন্সে একরকম টার্মস ইউজ হয়, ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আমাদের এটাতে একরকম টার্মস ইউজ হয়, যাতে কমিউনিকেশন গ্যাপ না হয় বা কেউ কিছু অ্যাস্থেটিক্যালি বোঝাচ্ছে সেটা যাতে বুঝতে আমার খামতি না থাকে, যাতে আমি বুঝে কাজটা করতে পারি, ডেলিভারি করতে পারি। মানে এটা আমার সাপোর্টের জন্য আমি পড়াশোনাটা করেছিলাম, নট দ্যাট কি আমি ডিরেক্টর হবো, ক্যামেরাম্যান হবো, এডিটার হবো, ওইসব না। তো যদিও আমার ডিরেক্টর খুব চেয়েছিল যে আমি এডিটর হয়ে যাই, আমার ভালো ফিউচার হবে, কিন্তু আমি আমার ট্রেডটা চেঞ্জ করিনি। স্টিল নাও আই এম রানিং উইথ মাই ট্রেড সাউন্ডে। তো সাউন্ড নিয়ে অনেক পড়াশোনাও করেছি, অনেকটা ভালো। আরেকটা স্কলারশিপ পেয়েছিলাম, সেটা ইউকে থেকে, 1 বছরের অ্যাডভান্স কোর্স। আচ্ছা, সেই সময় আমাকে চিত্রবাণী থেকে ছাড়লো না, কিন্তু তার আগেরগুলো ছেড়ে দিয়েছিল। তখন আমার সত্যজিৎবাবু ছিল আমাদের চেয়ারম্যান, আমাদের চিত্রবাড়ির। আচ্ছা, তো উনি না, যখনই আমি একটু অ্যাবসেন্ট হতাম জিজ্ঞেস করতো ছেলেটা আছে না, ছেড়ে চলে গেছে, সবসময় এই কথাটা বলতো। আর আমাদের যে ডিরেক্টর ছিল সে ভাবতো যে একে বেশি বোধহয় লিবার্টি দিচ্ছে, যদি ভালো কাজ শিখেছে তাহলে আর আমার কাছে থাকবে না, আর খুব আমাকে চাইতো যে ওখানে থাকি। তো ওইটা সময় উনি বেঁকে বসলেন যে না, আমি 1 বছরের তো দেবো না, দিল না বলে আমি চিত্রবাণী ছেড়েও দিলাম। তো যাই হোক, আলটিমেটলি ওটা যাওয়া হয়নি, কিন্তু আমি প্রফেশনালি অনেক দিন ধরেই কাজ করছি। সেই তখন থেকে আমার শুরু হয়েছে প্রফেশনালি ফিল্ডে, মানে বাজারে কাজ করাটা। ও চিত্রবাণীতে ঢুকেছি 80 সালে, 82 এন্ড থেকে, মানে 82 থেকে শুরু। না, তার আমি যখন প্রফেশনালি কাজ করছি তখনও পড়তে গেছি। আচ্ছা, তখন পড়তে গেছি, আরও পূর্ব বলে আমার মৃণাল সেনের সাথে কাজ করতে গেছি আউটডোরে। তখন গিরিশ কর্নার ছিল এফটিআই ডিন। আচ্ছা, তো আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওখানে যাতে ভর্তি হতে পারি, যাতে ফার্দার আরও এডুকেশন নিতে পারি। তো আমাকে অনেক মিথ্যা কথা বলে টলে নিয়ে আমার কাছে বিএফএর খেয়ে আপনার দেয়নি। আমাকে বলেছে কি, তুমি গাড়ি থেকে নামার সময় বলেছে যে ফাদার রুবেজকে আমার রিগার্ড জানিও, আর তোমাকে নেওয়া হচ্ছে না তার কারণ তুমি কমার্শিয়ালি তুমি মৃণাল সেনের সাথে কাজ করছো, আর তুমি যাবে এফটিআইতে পড়তে, তার মানে একটা স্টুডেন্টে তুমি লাইফ বরবাদ করে দিচ্ছ। আচ্ছা, রাইট, তো এটা করতে পারো না বলে গাড়ি বের করে পালিয়ে গেছে। তো এরকম হয়েছে, আমাকে পড়তে দেয়নি তখন যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি বড় বড় জায়গায়, কিন্তু শেখার তো শেষ নেই, আজও শিখি। একটা কাজ করতে গেলেই আমি নতুন কিছু শিখি। অনেক ছোটো ছোটো ব্যক্তিত্বের কাছেও আমি অনেক কিছু শিখেছি। এবার ওই যে যারা লাইট হ্যান্ডেল করে, মানে কেয়ারটেকার, সেই লেভেলেও আমি অনেক কিছু শিখেছি। মানে শেখার বড় সে, মানে তুমি কার কাছ থেকে যে কী পাবে, মানে তুমি নিজেও জানো না। মানে কাজ করতে গিয়ে এমন এমন জায়গায় আটকেছি, হয়তো কোথাও হয়তো সাউন্ড মানে বুম প্লেস করতে গিয়ে আটকে যাচ্ছি, ভাবছি একটা ক্লু দিয়ে দিল, দাদা ওই জায়গাটা ওইভাবে রাখতে। দেখুন তো দাদা, এখানে দিলে হয় না, আমাদের যেরকম ইন্ডাস্ট্রিতে গলা করে বলে, আপনি না টেনশন নেবেন না, এখান থেকে দিন। হ্যাঁ, এটা সত্যি তো গিয়ে দেখলাম যে হ্যাঁ এখান থেকে দেওয়া যায়। মানে অনেক সময় এক একটা বিদ্যুটে ফ্রেম হয়ে যায় যেটাতে বুম প্লেস করার জায়গা থাকে না, তখন আমি ওটাও শিখলাম। এরকম অনেক জিনিস আছে। মানে আমি আমার জীবনে ছোটোবেলা থেকে আমি কোনোদিন বাবা মার কাছে শিখিনি যে কাউকে আন্ডার এস্টিমেট করিনি কোনোদিন, আজ পর্যন্ত করি না। সবাইকে সম্মান দিয়ে চলেছি, আমিও খুব সম্মান পেয়েছি মার্কেট থেকে। আমি আমার সাথে যারা পরিচিত তারা আমার পছন্দ করুক চা না করুক, যদি আমার অ্যাবসেন্সে কাউকে জিজ্ঞেস করা হয় আমার সম্বন্ধে, সবাই আমার প্রশংসাই করবে, কেউ আমার সম্বন্ধে খারাপ কথা বলে না। হ্যাঁ, আমি একটু আগে রাপচাটা ছিলাম, কাজ ঢুকে ফ্লোরে যদি দেখতাম পছন্দ লোক নেই, মানে এই ক্যামেরাম্যান ভালো লাগছে না, কি ওই লাইটের লোক ভালো লাগছে না, ফট করে অ্যাবোর্ড টাউন হয়ে বাড়ি চলে আসতাম। পছন্দের লোক ছাড়া কি আপনি কাজ করতে চাইতেন? না, সেরকম না। সবাই না, যারা নাম করার লোক, মানে ক্যামেরাম্যান হোক, ডিরেক্টর হোক, আর কিছু চেহারা থাকে না, যে এটা দেখে একটা অ্যাটমসফিয়ার লাগে যে এটা ভালো,
আর লোকজনকে দেখো সব অচেনা কীরকম জানি লাগছে, এরা জানে কি জানে না চিনি না, তখন মনে হয় না এটা করবো না। সেটাকে এখনো করেন নাকি? না 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 না, আগে একটা সময় ছিল ওটা, মানে সেটা বেশ মানে সেটা স্ক্রিপ্ট না পড়ে যাওয়া, মানে তখন আমি প্রায় ওই প্রোডাকশনের লোকেরা ফোন করে বলতো, কি কোন লোক ফোন করে বলতো অমুক তারিখে শুটিং আছে চলে আস, কিন্তু স্ক্রিপ্ট পেতাম না তখন। মানে আগে যেরকম আমি স্ক্রিপ্ট ছাড়া যেতামই না, তারপরে যখন আমি খেপের মতো খেপুট হয়ে গেলাম তখন স্ক্রিপ্ট ছাড়া লোকে ডাকতো, যেতাম। কাজও করেছি অনেকগুলো বড় বড় কাজও করেছি এরকম, কিন্তু পরবর্তীকালে স্ক্রিপ্টে নিয়ে নিয়েছি। ইভেন ডিরেক্টর দেখে বুঝেছে যে আমি এসেছি, তখন আমাকে স্ক্রিপ্টও দিয়ে দিয়েছে, এরকমও হয়েছে। কিন্তু স্ক্রিপ্ট ছাড়া করতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, তখন ওই খেপুরের মতো কাজ করতে গিয়ে আমার চেয়ার ভালো লাগলো না, চলে আসলাম। তারপর অনেক কাজ আছে যেগুলো সকালবেলা শুরু হয়, 10টায় শুরু হলো, 3 শিফট করে 4 শিফট করে কাজ করে, যেগুলো আমি একদমই পছন্দ করতাম না। এটা আমি অনেক বড় বড় ডিরেক্টরকেও বলেছি, ভাই তোমরা এগুলো করো না, আমি পারবো না করতে। তার কারণ হচ্ছে 4টের পরে এমনি কান বলে না সকাল থেকে কাজ করলে, 6টা পর্যন্ত ম্যাক্সিমাম। 1 শিফট হয়ে গেল, তারপরে যে তুমি যে কাজ যদি তুমি তুলতে চাও, যদি কোনো এমার্জেন্সি থাকে, কোনো আর্টিস্টকে ছাড়তে হবে, এরকম কোনো এমার্জেন্সি থাকে, তাহলে তখন তুমি তারটা করো। কিন্তু এমনি তোমাকে কমপ্লিট করতে হবে বলে তুমি যদি কাজ করো, তুমি ড্রেনেজ হবে। কেন, এক তো পুরো টোটাল ইউনিট মেম্বার ক্লান্ত হয়ে গেছে, তুমি জোর করে কাজ করাবে, তুমি 4 ঘন্টা 1 শিফট দিচ্ছ, টাকাও বেশি দিচ্ছ, কম আওয়ারে। আর তুমি যেহেতু ক্লান্ত হয়ে গেছে, তারা স্পিডটা আরও স্লো করে দেবে, তুমি বেস্ট আউটপুট পেতে পারো না, প্রফেশনাল কাজ হয় না। কিছু লোক মানতো, কিছু লোক মানতো না, যারা মানতো না তাদের একদিন করে নিয়ে আমি বাড়ি চলে আসতাম, আর যেতাম না, এরকম হয়েছে। মানে এই কাজ করতে করতে তো আপনার নিজের স্টুডিও তৈরি করা? হ্যাঁ, আমার একটা ছিল যে গান রেকর্ডিং করলাম, আমি রেকর্ডিং টেকফেকগুলো খুব তাড়াতাড়ি করতে পারি, মিক্সিংয়ে টাইম লাগে। তো স্টুডিওর নাম কি ছিল? আমার স্টুডিওর নাম ছিল বোনাঞ্জা। তো আমার স্টুডিওটা হতো না, এটা না আমার পিছু টান হয়ে গেছিলো, যে রেকর্ডিং করতে করতে অনেক সময় থাকে না, মিক্সিং করতে করতে একটু ভুল হয়ে গেল, না একটু খুঁত হয়ে গেল, আর রিডু করলাম। তো যার পয়সা যাচ্ছে তার তো ওভারটাইম যাচ্ছে, মানে স্টুডিও বিলটা যাচ্ছে। তো সেটা আমি ম্যানেজারকে বলে কমাতাম, কিন্তু তাও হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা বেশি লিখে ফেলতো ওরা, সেটা আমার গায়ে লাগতো, কারণ আমার জন্য হয়েছে আর আমি ভালোর জন্যই করেছি, সেটা ওরাও বুঝতো, সেটা ওরা অ্যাকসেপ্ট করে নিত, কিন্তু আমার ভেতরে এটা না খারাপ মনে হতো। সেই খারাপ লাগা থেকে নিজের স্টুডিও তৈরি, তখন আমি ভাবলাম যে আমার যদি কোনোদিন নিজের স্টুডিও হয়, তাহলে আমি মিক্সিংয়ের টাকা ফাঁকা এইসব নেব না, এটাই ঠিক করে দিলাম। ইভেন আমি যখন টেক করি সেদিন তো মিক্সিং করি না, তখন জোর গলায় বলতাম। অ্যানালগ শুরু করেছিলেন না ডিজিটাল? আমি শুরু করেছি তখন পুরোপুরি অ্যানালগ ছিল, তখন আমার এই বড় বড় মিক্সিং কনসোলও ছিল না অ্যানালগের। না মানে আপনার স্টুডিওতে কি অ্যানালগ কনসোল ছিল না ডিজিটাল কনসোল? আমার স্টুডিওতে পুরোপুরি ডিজিটাল। আচ্ছা, ফুল অ্যানালগ, তারপরে সেখানে আমি তো অ্যানালগ শুরু করিনি, আমার স্টুডিওটা শুরুই হয়েছে ডিজিটালি। না না, আপনার ক্যারিয়ার শুরুতে অ্যানালগ? ক্যারিয়ার শুরুটা আমার অ্যানালগে পুরোপুরি, আর তারপর ডিজিটালে এখানে, তারপরে ডিজিটালি আমাকে নিজেকে আপগ্রেড করতে হবে, ডিজিটালি এসে গেল। গানও সেখানে শুট হয়েছে? হ্যাঁ, গান রেকর্ডিং করেছি, ফিল্ম করেছি, অ্যাড করেছি, ডকুমেন্টারিজ করেছি। ডিজিটালে এসে বয়স কত ছিল, মানে কতদিন কাজ করেছেন স্টুডিওটাতে? আমার স্টুডিওতে, আমার নিজের স্টুডিওতে বছর 2। তার মধ্যে এতগুলো কিছু করে নিলেন, কিন্তু শেষ রক্ষা আপনি করতে পারিনি। সেটা ব্যাংকের একটা প্রবলেম, বুঝাবুঝি, মিসকমিউনিকেশন হয়েছে। ব্যাংকের একটা ছোটো লোন ছিল, সেটা নিয়ে আটকে পড়লাম। তারপরে জায়গাটাও সেরকম ভালো বাঁচিনি, সেটাও একটা প্রবলেম ছিল। তো যাই হোক, স্টুডিওটা বন্ধ হয়ে যাওয়াতে আমার একটু প্রবলেম হয়েছে, কিন্তু এখন অনেক স্টুডিওতেই আমাকে খুব সম্মান করে, তারা আমাকে কনসোল ছেড়ে দেয়। আমাকে একটা সময় এমনও হয়েছে যে আপনাকে সেক্ষেত্রে শুরুতে যখন আমাকে কেউ চিনতো না, তখন আমি হয়তো স্টুডিও দেখতে গেছি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। শুটিং করতে গেছি, তখন মেশিন, নাগরা মেশিন বলে একটা রেকর্ডার হয়, প্লে করা হয়, রেকর্ড করা হয় শুটিংয়ের সময়, তো সেটা আমাকে দেয়নি, আমি FTI পাস আউট না বলে। সেই জায়গাটা কিভাবে রিকভার করলেন? তখন নিজের জেদ চলে গেল যে আমি কাজ ধরবো, আমি চিফ টেকনিশিয়ান হিসেবে কাজ করব। ইভেন তখনকার দিনে আমি সত্যি বলছি 500 টাকা পর শিফটে কাজ করতাম, আর অন্য লোকেরা বড় তাবড় অনেক সিনিয়র লোকেরা, নাম বলছি না, কিন্তু তারা ফিল্ম স্কুল থেকে পাস করা,
তারা 150 টাকা পার ডে কাজ করতো। আচ্ছা, এবারে এই মৃণাল সেনেরই কথা বলছি। মৃণাল সেন যখন আমাকে পেমেন্ট করছে তখন বলছে আমার লাইফে এত টাকা সাউন্ড রেকর্ডিস্টকে দিচ্ছি, এত টাকা কোনোদিন পেমেন্ট করিনি। আচ্ছা বলো তো, তুমি কি এটা থেকে তোমার কোম্পানিতে কিছু টাকা দেবে? বলো কেন, আমি কাজ করেছি, আমি টাকা দেবো কেন? ওনার বিশ্বাস হয়নি। হ্যাঁ, তখন চিত্তবাড়ি দিচ্ছিলাম। ওনার বিশ্বাসই হয়নি যে এই টাকাটা পুরোটা আমি নিচ্ছি। যে মানে আমি প্রচুর হাই পেমেন্ট নিয়ে কাজ করতাম, ওটা না বুঝেই করতাম। অ্যাকচুয়ালি অনেক কিছু বুঝতামও না। আমার তখন মনে হলো 500 টাকা এটা রিজনেবল 500 টাকা। কিন্তু আমি আজ পর্যন্ত নিজের টাকাটা আমি আজ পর্যন্ত এখনও কোট করতে পারি না। একটা কোনো জব, টোটাল জব আসলে পরে যে এটা কত কোট করা উচিত। অনেক সময় আন্ডার কোট করতাম, তখন লোকে বলতে এই রাম তুই এত টাকা কম বললি, এটা তো এই হওয়া উচিত ছিল, বুঝিনি। আবার অনেক সময় এমন বলে দিই ভুলভাল। তবে বেশি আমি কোনো দিন বলিনি, সবসময় আমি কম টাকায় নিয়েই কাজ করেছি, এমন কিছু বেশি নিয়ে কাজ করিনি। বরঞ্চ এখন দিন বাড়ছে তো ইন্ডাস্ট্রিতে আমাদের টেকনিশিয়ানের পেমেন্ট কমে যাচ্ছে বলতে গেলে। গিল্ডের একটা মিনিমাম ওয়েজেস তৈরি হয়েছে। ওই ওয়েজেসটা যদি তুমি দেখো তাহলে দেখবে যে আগে যারা যে টাকাটা পেত তখনকার যা লিভিং স্টাইল ছিল বা যা খরচা ছিল একটা মানুষের, সেই তুলনায় এখন কমেই গেছে। ওটা অনেক সস্তায় কাজ হচ্ছে, নানান লোক আছে যারা হয়তো একটু কম খরচে করে দেয়, এটাও আছে। আবার কিছু লোক আছে যারা ফাইনাল আউটপুটটা, যারা প্রডিউসার ডিরেক্টর, আমি কাউকে ছোটো করে বলছি না, তারা হয়তো বুঝতে চেষ্টাও করেন না যে কোনটা ভালো কোনটা খারাপ, চলে যাচ্ছে, অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানে হচ্ছে ঠিক আছে। এখন কি আপনার কাজ করতে অসুবিধা হয়? মানে কিছু জায়গায় আমার মতো করে তো কাজ এখন চট করে হয় না, খুব কম লোক আছে হ্যাঁ যারা আমাকে পুরো টোটালটা ইউটিলাইজ করবে, আমাকে ক্যাশ করবে। আমার যে ভেতরে ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো কাজের মাধ্যমেই তো প্রকাশ পায়, সেটাকে ইউটিলাইজ করে নেওয়া। সেটা যারা আমাকে চেনে তারা হয়তো ইউটিলাইজ করতে পারবে, করতে চায়ও, তারা হয়তো টু সাম এক্সটেন্ট পায়ও। কিন্তু যারা আমাকে চেনে না তারা তো নাম শুনে হয়তো ডাকে কিছু লোক, হ্যাঁ পুরোটা ছেড়ে দিল, তখন হয়তো আমার নিজের মতো করে আমি নিজে কাজ করলাম, সেই এক্সপার্টাইজটা আমার কিছুটা ওরা পেলো। আপনি কি সারা জীবন সাউন্ড নিয়েই কাজ করে গেছেন নাকি ডিরেকশন বা অভিনয়ও কোনোদিনও করেছেন? না, অভিনয় কোনোদিন করিনি, ডিরেকশনও কোনোদিন করিনি। তো ডিরেকশন করিনি বললে ভুল, কিন্তু আমি কিছু গভর্নমেন্ট লেভেলের কাজ করেছি, তাতে আমি পুরোপুরি ডিরেক্টর হিসেবে মানে ডিরেকশনের জায়গাগুলো বুঝিয়ে দিয়েছি। সব ইয়াং ছেলেরা ছিল, তাদের মধ্যে ডিরেক্টর ছিল, মানে সব ফ্রেশার্স, তাদেরকে আমি গাইড করে দিয়েছি, কিন্তু নিজের ডিরেক্টর হিসেবে কাজ করিনি, নামও আমি কোনোদিন দিইনি। ইভেন আমার এছাড়া অনেক 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 জায়গায় অনেকগুলো ডিপার্টমেন্টেই আমি অনেক কিছু লোককে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি কখনো নিজে ওইটাকে নিয়ে কাজ করি। আপনি তো মনে হয় প্রথম ভারতীয় যিনি মানে অ্যাজ আ বিদেশে গেছিলেন, আপনাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, ইউরোপিয়ান কান্ট্রিতে তো নর্মালি আমাদের ইন্ডিয়ানদের নখের যোগ্য হবে না, তো সেই হিসাবে হঠাৎ যখন আমাকে ডাক পড়লো, সে ডাকটা পড়েছিল অবশ্য একটা ভালো ছবি দেখে। সেখানে কার ছবি ছিল? এটা গৌতম ঘোষের ছবি ছিল। তো সিনেমাটার নাম হচ্ছে সিল্ক রুট, বিয়ন্ড দ্য হিমালয়স। আচ্ছা, বিয়ন্ড দ্য হিমালয়স হচ্ছে একটা বড় ডকুমেন্টারি। আচ্ছা, এবং সাউন্ডের একটা ইনডোর সাউন্ড থাকে, একটা আউটডোর সাউন্ড থাকে, তো সব ডিপার্টমেন্টের আলাদা আলাদা স্পেশালাইজেশন লোক থাকে। যেরকম মিউজিক রেকর্ডিং হয়, মিউজিকের একটা আলাদা স্পেশালাইজেশন লোক থাকে মিউজিক রেকর্ডিং করার। তারপরে যখন ওটা ট্র্যাকটা লে হয়, ডিজাইনিং হয়, তারপরে মিক্সিং করে, তারও একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে, তারও একটা আলাদা লোক থাকে। তো ওই ছবিটা অ্যাওয়ার্ড উইন করছে যখন, তখন অন্য প্রডিউসার ডিরেক্টররা ওইখানে বিদেশে ছিলেন, তখন ওই একটা নাম দেখে অতগুলো ডিপার্টমেন্ট, এটা কী করে সম্ভব? তো গৌতম ঘোষকে জিজ্ঞেস করেছিল আমার সম্বন্ধে যে এই নামটা কে, লোকটা। আর গৌতম দা যখনই কিছু কারোর নামে বড়াই করে তখন খুব বেশি বলে আর কি। আমি যত হয়তো এইটুকু, তার মধ্যে আমাকে এত বড় করে রিপ্রেজেন্ট করেছে। তোরা ভেবেছে বোধহয় ভগবানকে পেয়ে গেছি, চলো একে নিয়ে কাজ করব। একটা ছবিতে আমাকে নিয়েছিল, কাজ করেছিলাম। তো ওই সময় না আমাকে যখন ডেকেছিল তখন বলেই নিয়েছিল যে ইউ আর দ্য চিফ তো চিফ টেকনিশিয়ান হিসেবে কিন্তু
সাউন্ড টেকনিশিয়ান হিসেবে? হ্যাঁ, মানে এটা যে কোনো ডিপার্টমেন্টের চিফ হিসেবে ইন্ডিয়ানদের কখনো ইউরোপিয়ান সিনেমাতে নেবে ফিচার ছবিতে, এটা আগে হয়নি, ঠিক আছে। আর ওটা গৌতম ঘোষ বলেও দিয়েছিল যে তুমি যদি একে পুরো দায়িত্ব দাও তাহলেই নেবে, নাহলে কিন্তু ও নেবে না। তো সেই হিসেবে আমাকে কল করেছিল, তো আমি গেছিলাম, যাবো না কোথাও গেছিলাম। ওটা ভালো, মানে আমার মন মতো স্ক্রিপ্ট ছিল না, তো জোর করেই গেছি প্র্যাকটিক্যালি, তো কাজটা করেছিলাম। এছাড়া আমি বিদেশি ছবি অনেকগুলো অন্যভাবে কাজ করেছি, যারা এসছে এখানে ইন্ডিয়াতে তাদের সাথে কাজ করেছি, কিছু বাইরে গিয়ে কাজ করেছি, সেগুলো ওগুলো ডাইরেক্ট মানে কন্ট্রাক্টে কাজ করেছি। সেগুলো মানে ডকুমেন্টারি হতে পারে, ছোট ফিচার হয়েছে, হ্যাঁ। আর খুব যে ডকুমেন্টারিগুলো হচ্ছে সেগুলো খুব ভ্যালুয়েবল ডকুমেন্টারি, হ্যাঁ। মানে ওইসব জায়গায় একটা ডকুমেন্টারির নাম বলতে হবে যেটা আপনার মন মতো হয়েছে, যেখানে আপনি কাজ করে শান্তি পেয়েছেন। যেরকম আমি বলছি, কোডাক কোম্পানি ছিল না ফিল্মের, তারা এসেছিল ইন্ডিয়াতে একটা শুটিং করতে মাদার টেরেসার উপরে। আচ্ছা। তখন আমি ওদের সাথে কাজ করেছি। তখন এফটিআই পাস আউট একজন ছেলে ছিল আমাদের সন্দীপ সরকার, আমার থেকে সিনিয়র। হি অলসো ইজ এ ভেরি গুড ইঞ্জিনিয়ার, মারাত্মক ডেডিকেটেড ছেলে। তো আমি সন্দীপ দা বলতাম। তো উনি অনেকটাই কাজ করেছিলেন, আমি অল্প কাজ করেছিলাম, কারণ আমার সময় ছিল না, তার জন্যই আমি ওনাকে দিয়েছিলাম কাজটা করতে। আরেকটা করেছিলাম, সেটা আরেকটা কোম্পানি সম্পূর্ণ করেছিলাম, সেটা মাদার টেরেসার উপরেই আরেকটা ছবি। সেটা একটা ফ্রেঞ্চ কোনো গ্রুপ এসেছিলো তাদের সাথে। আরেকটা করেছি জার্মান টেলিভিশনের হয়ে কাজ করেছি, সেটা পোপ জন পল টুর এখানে ভিজিট হয়েছিল ইন্ডিয়াতে সেই সময়। ছোটো ছোটো গল্প আর মানে ডকু ফিচার হয় না, সেইগুলো করেছি। সেইটা করেছি, কিছু নামগুলো তো ভুলে গেছি। ওই তোমার ওই ইউকের কিছু ছবি আছে, ইউনাইটেড কিংডমের থেকে এসেছিলো ওরা, ওদের ছবি। আপনার ফ্রেঞ্চের ছবি ছিল, যেটা আউটডোর সাউন্ড রেকর্ডিং এর, যেটা আপনাকে মানে প্রথম মানে কাজের স্বীকৃতি দিয়েছিল, সেই কাজটা সম্বন্ধে একটু যদি জানতে পারতেন। প্রথম যেটা আপনি বলছেন না যে হাওড়াতে গিয়ে আপনি শুট করেছিলেন। আমার প্রথম ডাইরেক্ট সাউন্ড, মানে ডাইরেক্ট সাউন্ড মানে হচ্ছে ছবিতে কোনো ডাইরেক্ট সাউন্ড হবে মানে হচ্ছে ডাবিং হবে না। তো ডকুমেন্টারিতে নর্মালি ডাইরেক্ট সাউন্ড হয় যদি ফিকটিভ হয়, কিন্তু সেটাকেও ডাবিং করে দেয় অনেক সময়। কিন্তু এটা ফিকটিভ না, এটা অন্যরকম ডকুমেন্টারি ছিল। তো ওই ডাইরেক্ট সাউন্ডের অনেকগুলো ডায়লগ ছিল, মানে ওখানকারই কিছু জিনিস মুখ করে ডায়লগ করা হয়েছিল, মানে ওখানকারই লোক বলবে আর কি। তো ওরকম একটা হাওড়াতে ম্যাথারপট্টিতে শুটিং করেছিলাম, খুব কনজেস্টেড এরিয়া, খুব ক্রাউডেড এরিয়া। তো ওইটা আমি প্রথম আমার জীবনে সাউন্ড করা, মানে ঠিক মতো ক্যামেরাও জানি না কীরকম দেখতে হয়। তো আমি বলেছি হ্যাঁ, আমার কনফিডেন্স লেভেলটা খুব বেশি ছিল, সেই জন্য বুকের পাটাও ছিল, চলে গেছিলাম কাজ করতে। আর যারা নিয়ে গেছিলো তারা সব লিজেন্ড লোক আমাদের ইন্ডাস্ট্রির, মানে সম্বিত বোস নামকরা ক্যামেরা, মৃণালদার ক্যামেরাম্যান ছিলেন, মানে বিরাট ক্যামেরাম্যান ছিলেন। ঋষি মণ্ডল, মানে ওর এডিটার হিসেবে বিশাল নাম ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, বড় বড় কাজ করতেন। তো ওরা দুজন মিলে করছিল ওই কাজটা, তো আমাকে নিয়ে গেছিলো অ্যাজ এ চিফ টেকনিশিয়ান হিসেবে, আমি কাজ করেছিলাম। ওটা ঠিক হয়েছে কিনা জাজ করার জন্য এনএফডিসিতে আমাকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেই বললাম এনএফডিসি চলো, ওখানে গিয়ে দেখি কী হয়েছে, এটা আলটিমেটলি চলবে কি না। সেদিনকার কাজের পুরো টেপটা নিয়ে গিয়ে এনএফডিসিতে যখন ফেললাম, তো ওরা শুনে টুনে বললো কি তোমার স্টুডিওতে, চিত্রমণি স্টুডিওতে রেকর্ডিং করেছো? তো ওইটা বলার পরে ঋষিদা আর সম্বিতদা তো আমাকে জড়িয়ে ধরলো। তো আলটিমেটলি ওদেরকেও তারপরে পরে বেরিয়ে এসে চা খেতে খেতে বললো, না রে এটা এরকম জায়গা করেছে ও, কীরকম হয়েছে বল। তো যাই হোক, ওটা পেলাম, ওটা একটা ভালো আমার একটা বিরাট সাপোর্ট আর কি যাকে বলে। সে সাপোর্ট বলতে আমি একটু এনকারেজড হলাম। এবারে আমি ওটাকে প্রথম কাজ, ওটাকে নিয়ে আমি নিজেই একটু ভালো করে স্টুডিওতে এসে নিয়ে দেখে শুনে টুনে বুঝলাম যে এর থেকে কতটা মাইনাস হলে অ্যাকসেপ্টেবল হবে, কতটা প্লাস হলে পরে অ্যাকসেপ্টেবল হবে। ওটা একটা স্ট্যান্ডার্ড আমি রেফারেন্স হিসেবে রাখলাম ওটাকে। তারপরে আমি অনেক ছবিতে কাজ করেছি, অনেক জায়গায় অনেক রকম কাজ করেছি, আউটডোরে গানও রেকর্ডিং করেছি। আচ্ছা, এমন যে কাজ হয়েছে যেটাতে 72টা গান, তার মধ্যে 36টা গান আউটডোরে রেকর্ডিং হয়েছে, বাদবাকিটা স্টুডিওতে রেকর্ডিং হয়েছে, উষা স্টুডিওতে আমি রেকর্ডিং করেছিলাম। তো
কোনটা স্টুডিও কোনটা আউটডোর বুঝতে পারবে না। তো স্যার এত কিছু কাজ করার পরে অনেক জায়গাতে ডেপ্রাইভ হয়েছেন, মুখ থুবড়ে পড়েওছেন। হ্যাঁ, কাজ জানি অনেক সময় কাজ। সেক্ষেত্রে এই যে বেরিয়ে আসা মানে কি, সবসময় নিজেকে কখনো আমি ছোটো ভাবিনি, বিশ্বাসটা রেখেছি, যতটুকু জানি শিক্ষা বুদ্ধি যতটুকু আছে, কোনোদিন ভাবিনি যে আমার মনে হয়নি যে আমি পারবো না বা কিছু। এখনও হচ্ছি, এখনও কাজ পেলে কাজ করি। তবে হ্যাঁ, অনেক নতুন নতুন লোকজন এসছে, তারা তো আমাকে চেনে না, আর আমি তো টালিগঞ্জ পাড়া রেগুলার যাইও না। বা আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, আমি পিআর করতে পারি না। আর কোনো জায়গায় কাজ করে আজ পর্যন্ত যত জায়গায় কাজ করেছি, প্যাক আপ শুনলে পরে ফার্স্ট ম্যান আমি ওই ইউনিট ছেড়ে চলে আসতাম। সব থেকে প্রথম প্যাক আপ শুনলাম, বাড়ি চলে আসলাম। মানে প্রচার বিমুখ হওয়াটা কি আপনার কাছে কিছুটা? না, প্রচার বিমুখ না, তো জানতাম না প্রথম যে এগুলো করতে হয়। এখন বুঝি যে না, একটুখানি আমার গেট আপ ফেট আপ চেঞ্জ করে একটু আসলে কোন লোকের সাথে কী করতে হয় এই আমি আসলে এক একটা লোকের জানো তো কতগুলো ইয়ে থাকে, 5টা আঙুল তো সমান না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কাজটা করেছি, কাজটা নিয়ে R&D করেছি, সারাক্ষণ ধরে এটা নিয়েই চর্চা করি, এটা নিয়ে থাকি। সাংবাদিকদের সঙ্গে ওঠা বসাও করেছে। হ্যাঁ, প্রচুর বন্ধুবান্ধব, তারা অনেকবার চেষ্টা করেছে। আমি দেখ ভাই, যারা বলনেওয়ালা লোক, আর্টিস্ট আছে, ডিরেক্টর আছে, তাদের জিজ্ঞেস কর। হ্যাঁ, না তোমার একটা বের করো। আমি বলতেই পারি না। আজকেও যে বলছি যে তুমি জিজ্ঞেস করছো, তার উত্তর দিচ্ছি, আমি নিজে তো বলতে পারি না ওরকম। তো ওরকম হয়নি, আর কোনো দিন সেরকম চেষ্টাও করিনি। তবে হ্যাঁ, আজকে শেষ দিনে এসে নিয়ে মনে হয়েছে যে একটা আমার ওরকম লিজেন্ড লোকেদের কাছ থেকে কিছু লিখিয়ে রাখা দরকার ছিল। হ্যাঁ, তো তারা আমার আর কিছু না, আমার ফ্যামিলির লোকেদের কাছে একটা স্মৃতি থাকতো যে আমি এই লোকের সাথে কাজ করেছি। তবে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে খুঁজলে অনেকের কাছেই হয়তো সেই সব জিনিস আছে, ছবি আছে বা কিছু রেকর্ড করাও আছে কনভারসেশন। আমার যতটুকু ধারণা আছে, আমার মৃণালদার সাথে কিছু কনভারসেশন সেটা রেকর্ড করা আছে, আমি জানি। তো ওগুলো আমার কাছে নেই, তো সেরকম রাখা যেতেই পারতো, রাখলে ভালো লাগতো। এখন দেখলে বা বাড়ির লোকের কাছে এটা একটা স্মৃতিও থাকতো, কিন্তু মিস করে গেছি। তখন বুঝিনি আর খালি কাজ, কোথায় মেশিন কী বেরোচ্ছে, নিজেকে আপডেট দিনের পর দিন করে গেছি। স্টিল নাও আই এম ডুইং দ্যাট। আমি কখনো বসে থাকি না। মানে সোজা কথা যেটা হচ্ছে স্যার, চ্যালেঞ্জ পেয়েছেন, সেটাকে কীভাবে আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করা যেতে পারে সেই দিকে শুধু কীভাবে ভালোভাবে অ্যাকসেপ্ট করে ওটাকে রিপ্রোডাকশন করতে পারি, মানে কী করে রিপ্রোডিউস করতে পারি। মানে আপনার এগিয়ে যাওয়ার এটাই একমাত্র টার্গেট। চ্যালেঞ্জ এসছে তো চলো এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করতে পারি। একদম আমি স্মুথলি নামিয়ে দেবো। যে কোনো জায়গায় গিয়ে, মানে অনেক ভাঙাচোরা মেশিন দিয়ে আমি আগে কাজ করেছি ইন্ডাস্ট্রিতে। তখন অত ভালো মেশিনও ছিল না। এই যে ল্যাপেল লাগিয়েছো কর্ডলেস বা এরকম কর্ডালা মাইক্রোফোনও ভালো ছিল না। বুম দিয়ে ম্যাক্সিমাম কাজ করতাম। আমি ল্যাপেলে খুব একটা বিশ্বাসী না, বুম দিয়ে কাজ করতাম। বড় কাজ করেছি ভাঙাচোরা মেশিনে, কিন্তু এখন অনেক জিনিস ডেভেলপ হয়েছে। কিন্তু সেই ভাঙা মেশিনে যে এমন জায়গায় পড়েছি কাজটা না হওয়ার মতো, সেখানে কাজটা উদ্ধার করে নিয়ে এসেছি প্রপার ওয়েতে, ডিউ টু মাই কনফিডেন্স। কোনোদিনও বলতে ইচ্ছা করেছে বা বলেছেন যে না এটা দিয়ে পারবো না, কেন হয়েছে বা ভগবান আমার সঙ্গে এরকম করেছে কেন? না, একটা জিনিসে লেগেছে যে প্রথম না, ভগবান আমাকে অনেক দিয়েছে, অনেক ভালো লোকেদের সাথে আমি কাজ করেছি, তাবর লোকেদের সাথে, যেটা অনেকে পায় না সুযোগটা। আমার মতো আমি সেটা পেয়েছি। আর একটা হচ্ছে যে ভগবান যা দিয়েছে অনেকটাই দিয়েছে। আমি বরঞ্চ পারিনি, সেটা হচ্ছে মার্কেটিং করতে পারিনি, নিজেকে প্রচার করতে পারিনি, তারপরে পিআর করতে পারিনি, যেটা মানুষের ভালো লাগার জায়গা আর কি। গিয়ে আমি বলিনি যে না, টালিগঞ্জে গিয়ে ভাই আমাকে এই কাজটা আমাকে দাও। হ্যাঁ, কাজ নেই তখন হয়তো ইন্ডাস্ট্রিতে আমার কারোর সাথে দেখা যায়, ভাই কাজ থাকলে বলিস, ভাই আমি ফাঁকা বসে আছি, এটা বলেছি। কিন্তু কোনোদিন কোনো কাজকে গিয়ে বলিনি যে আমি ভাই এই কাজটা আমি করব বা আমাকে দাও, এটা কোনো ডিরেক্টরকে বা যাই হোক কাউকে, প্রোডাকশনকে কোনোদিন বলিনি। মানে আপনার সিনেমা ডিরেক্টরের সঙ্গে তো অনেক মিউজিক ডিরেক্টরের সঙ্গেও কাজ করেছেন। হ্যাঁ, প্রচুর মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করেছি। তার মধ্যে চন্দন রায়চৌধুরী আছে, দেবজ্যোতি মিশ্র আছে, আরও অনেকে আছে নাম করা।
প্রচুর লোকের সাথে। এত সাউন্ডের তো এত মানে উন্নতিকরণ ছিল না তখন, বেশিরভাগই হয়তো বুমেই আপনাকে কাজ করতে হতো। মিউজিকটা করতাম তো স্টুডিওতে, হ্যাঁ, আর যখন ডায়ালগ কিছু আউটডোর মানে সেরকম হতো তখন বুমে কাজ করতাম। তো স্টুডিওতে তখন হতো, প্রথম যখন করতাম তখন ওই 2 ট্র্যাক মোনো এসব হতো, তারপরে 4 ট্র্যাক আসলো, তারপরে 8 ট্র্যাক আসলো। আর 8 ট্র্যাকটা আমাদের এখানে অনেক দিন চলেছে। তারপরে 16 ট্র্যাক হয়েছে। তারপরে তো আস্তে আস্তে কম্পিউটারাইজড হয়ে গেছে, এখন ট্র্যাকের কোনো লিমিট নেই, যে যতটা পারে করে। বাংলা অনেক ব্যান্ডের সঙ্গেও কাজ করেছে। হ্যাঁ, প্রচুর ব্যান্ডের সাথে কাজ করেছি, নাম করা ব্যান্ডের সাথে কাজ করেছি। তাদের ট্র্যাক মিক্স করতে সেই 140টা ট্র্যাক দিয়েছে, হয়তো অকেজো ট্র্যাক কিছু ছিল সেগুলো ফেলে দিয়েছি। সবাই আমাকে খুব ট্রাস্ট করতে, যার জন্য আমি এডিট করতে পারতাম ট্র্যাকগুলো, আনওয়ান্টেড সাউন্ডগুলোকে ডিলিট করতে পারতাম। সেটা আমাদের দেবজিৎও অ্যালাউ করতো, চন্দা, সবাই মানে যারা আমার সাথে কাজ করে অভ্যস্ত, বা পিলারি থেকে আরম্ভ করে যারা বড় যারা আছে, তারা ওই একবার টেক হয়ে গেলে মিক্সিংয়ের সময় কেউ কন্ট্রোল রুমে ঢুকতো না। আমি করে নেওয়ার পরে আমি বলতাম যে ভাই কোথায় ভুল আছে ত্রুটি আছে বলো, শুনে সেগুলো কারেকশন করবো। আগে আমি আমার মতো করে সাজিয়ে নিতাম, তো সবাই ওটা ভালোভাবে নিত। অনেক গল্প রয়েছে যেগুলো ক্যামেরার সামনে বলাটা সম্ভব নয়, অনেক নাম বলাটা সম্ভব নয়। তো স্যার আমি যদি সাম আপ করি, মানে আপনার এই ওঠা পড়া, মুখ থুবড়ে পড়া, অনেক জায়গাতে ঠকে যাওয়া, এন্ড রেজাল্ট কি বলবো? হ্যাঁ, অনেক জায়গায় এরকম হয়েছে। তবে জীবনে মোটামুটি অ্যাচিভমেন্ট সংখ্যাটা বেশি, ওরকম মুখ থুবড়ে যতটা পড়েছি প্রত্যেকটা জায়গা থেকে তো কিছু না কিছু শিখেছেন। প্রতিদিন যতদিন কাজ করেছি সব দিন কিছু না কিছু আমার গেইন হয়েছে। সবসময় না লোকের থেকে যে কোনো জায়গায় যেতাম ক্রিমগুলো নিতাম, এটা আমার একটা নেশা। আর পেয়েছি প্রচুর, মানে শিখেছি, প্লাস নিজেকে ডেভেলপ করেছি প্রচুর। আর যেখানে আটকে গেছি ওভারকাম করার কনফিডেন্সটা আমার প্রচুর, মানে নিজেকে বিশ্বাস করাটা, বিশ্বাস যে একটা নিজের মধ্যে থাকে না, ওই বিশ্বাসটা আমার খুব বেশি, ওভারকাম করেছি। শুধুমাত্র লড়াকু মানসিকতা, কোনোদিনও পিছিয়ে না পড়া বা পেছনে না দেখা, পেছনে দেখার তো কোনো কোশ্চেনই ওঠে না, সেই মানসিকতা দিয়ে আপনি তবে পেছনে যত কাজ করেছি সেগুলোকে রিকল করি, যে সেখান থেকে অনেক জিনিস শিখেছি। কিন্তু পিছিয়ে যাওয়া না, আমার সবসময় এগিয়ে যাওয়া। আজ পর্যন্ত আমি নিজেকে আপগ্রেড করি সবসময়। কোনো মেশিন বা কোনো কিছু বেরিয়েছে বা কোনো কিছু নতুন কিছু সাউন্ডের কিছু হয়েছে, সেটা সম্বন্ধে জানবো না, আমার খুব খারাপ লাগবে। মানে আমি সেটা চেষ্টা করি জানতে, শিখতে, বা আমার থেকে কেউ বেশি জানে তার সঙ্গে দেখা করে যদি কিছু জানতে পারি, এটা আমি সবসময় ট্রাই করি। ঠিক, অনেক ধন্যবাদ স্যার। কিছু জিনিস খারাপ লাগছে আমার, যে অনেক কিছু ক্যামেরার সামনে বলতে না পারা, আর নিজের অপারগতা থেকে আজকে খুঁজে বের করা, যেটা মানে ওনাকে আমি অনেক রাইট প্রশ্ন করতে পারিনি রাইট সময়, বা হয়তো গুছিয়ে বলে উঠতে পারিনি ক্যামেরাতে, যে ওনার মতো যে অভিজ্ঞতার যে সম্ভার সেটাকে আমি ক্যামেরার সামনে বের করাতে পারলাম না, তার জন্য আমি একান্তভাবে দুঃখিত। কিন্তু ওনারা ওনাকে যারা চেনেন তারা জানেন যে উনি কিভাবে গুণী মানুষ, এবং ওনার এই লড়াকু মানসিকতার জন্যই আজকে উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন, কোনোদিন পেছনে ফিরে তাকাননি। তো এই চলায় জীবন ব্যাপারটা যেটা রয়েছে, উনি সেটাকে সাপোর্ট করে গেছেন, এই জন্য আজকে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছেন, এবং সম্পূর্ণ ডাটের সাথে কোথাও ওনাকে কোনো কিছু চাইতে যেতে হয়নি, ওনার কাজের পরিচয়ের জন্য উনি পরপর কাজ পেয়ে গেছেন। ঠিক, ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, আরো অনেক এই ধরনের গল্প রয়েছে আপনাদের জন্য। ধন্যবাদ।